আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। দল ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ। পুলিশের হাতে থাকছে না মারণাস্ত্র, স্বরাষ্ট্র উপদেষ্টা। 14 দলেরও নিবন্ধন বাতিল চায় এনসিপি। যারা আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্তের তাগিদ। সরকারের মদতে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক। ফ্যাসিবাদী দলটির পুনর্বাসনের অভিযোগ বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগম গ্রেফতার, রিমান্ড চাইবে পুলিশ। এবং দেশ বদলের সুযোগ কাজে লাগিয়ে ভঙ্গুর স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে হবে। সিভিল সার্জন সম্মেলনে প্রধান উপদেষ্টা মানসিকতার পরিবর্তন ঘটানোর তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। জারি করা হয়েছে প্রজ্ঞাপন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে সোমবার সন্ধ্যার দিকে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে বৈঠকে বসে কমিশন। প্রায় 3.5 ঘণ্টার বৈঠক শেষে কমিশনের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান ইসি সচিব। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দলটির নেতাকর্মীরা রাস্তায় নামলে কিংবা কোনো কর্মসূচি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, পুলিশ মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না, শুধু এপিবিএন এর কাছে থাকবে এ ধরনের অস্ত্র। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। অনেকে ক্ষমতা হারাবার পর এবার রাজনীতি করবার অধিকার হারালো আওয়ামী লীগ। জুলাই আন্দোলনে প্রায় 1,500 মানুষকে হত্যার দায়ে তাদের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করল সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি কোনো কর্মসূচি পালন করতে পারবে না। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সভা সমাবেশ, গোপন বৈঠক কিংবা ফেসবুক ইউটিউবেও আওয়ামী লীগ কর্মসূচি চালাতে পারবে না। এমনকি তাদের পক্ষে কেউ কথা বললে তার বিরুদ্ধেও মামলা করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব। আইনে যেটা আদেশ হয়েছে যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নেব। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ প্রটোকল পান, তবে এর বাইরে অবৈধ সুবিধা নিয়ে তিনি বিদেশ গেছেন কিনা তার তদন্ত চলছে। উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট। সবার ক্ষেত্রে কি সবাই প্রযোজ্য কিনা আমি তো জানি না। এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে যে এইটা ওনার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল। প্রেসিডেন্টরা দেওয়ার পরেও কিন্তু তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের 4 নাম্বার না কয় নাম্বারে থাকে, 4 নাম্বারে থাকে। তো তারা ওই হিসাবে কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পায়, এইটা পায়। এখন ওইটার ক্ষেত্রে কোনো মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা। এ সময় উপদেষ্টা জানান, এখন থেকে মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না পুলিশ। যাদের কাছে আছে ফেরত দিতে হবে। শুধু পুলিশের ইউনিট, এপিবিএন এসব অস্ত্র ব্যবহার করতে পারবে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই তার সাথে। পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। হ্যাঁ, কিন্তু ওই যে
আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। র্যাব বিলুপ্ত করা হবে কিনা তার পুনর্মূল্যায়নে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠনের ব্যাপারে একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে। এবং মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। তো এটার ক্ষেত্রে আমি একটু বলবো, আওয়ামী লীগের শরিক 14 দলেরও নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর বাংলা মোটরে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের নেতারা এ দাবি জানান। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যারা আওয়ামী শাসনামলে পাতানো নির্বাচনগুলি অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনকল্যাণে ব্যবহারের তাগিদ দেন। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উপলক্ষে শাহবাগে খিচুড়ি বিতরণ কর্মসূচি পালন করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া দুটি সংগঠন। আরও জানাচ্ছেন মাজারুল হক মুহাজির। রাজধানীর বাংলা মোটরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি নিয়ে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। কোনো আনন্দ মিছিল না হলেও হয় মিষ্টি বিতরণ। এ সময় দলের নেতারা জানান, এটি বাংলাদেশের ঐতিহাসিক বিজয়। এভাবেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। যদি কোনোভাবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে সেভ করার কোনো চেষ্টা করা হয়, নিরাপদ রাখার কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে। আমাদের জনতা সাথে নিয়েই আমাদের এগুলো অধিকারগুলো আদায় করে নিতে হবে, যাতে আবারও কোনো দল ক্ষমতায় এসে মানুষের মুখের ভাষা কেড়ে নিতে না পারে, মানুষকে চুপ করিয়ে দিতে না পারে, অধিকার কেড়ে নিতে না পারে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে এবার আর কোনো টালবাহানা সহ্য করবে না ছাত্র জনতা। আমরা নির্বাচন কমিশনকে বলবো, জনতা নির্বাচন কমিশনের দিকে আসার আগে আপনারা দ্রুত গতিতে 14 দলকে নিষিদ্ধ আপনারা করুন। যদি আপনারা না করুন, জনতা যেভাবে যমুনার দিকে মার্চ দিয়েছে, আগামীতে নির্বাচন কমিশনের দিকে গিয়ে জনতা কিভাবে 14 দলকে নিষিদ্ধ করতে হয় সেটা আদায় করে নিতে তারা বাধ্য। আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয় জানিয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন জানান, নতুন সংবিধান এখন সময়ের দাবি। রাজপথে নেমে আসার আগেই অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাইয়ের ঘোষণাপত্র প্রণয়ন করে জারি করতে হবে। আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা অংশগ্রহণ করেছিল তাদের সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দেশের কল্যাণে ব্যয় করতে হবে। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে শাহবাগে খিচুড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA ও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স। এ সময় তারা বলেন, কেবল কার্যক্রম হিসেবে নিষিদ্ধ নয়, দল হিসেবেও চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। আমরা এই স্বাধীনতাকে কোনোভাবেই খাটো করব না। মাসহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় গোটা দেশে স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলাপ করে দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীতে মিট দ্য রিপোর্টার্সে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচটা ওয়েল প্রোটেক্টেড। তিনি বলেন, পতিত সরকারের আমলে দেশের বিভিন্ন গণমাধ্যমে অপসাংবাদিকতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হবে। মাওলানা সাঈদীর মৃত্যুর ভার্ডিকের পরে আপনি দেখেন কি বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে, বা আপনি হেফাজতের ক্র্যাকডাউনের পরে কি ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে। তো ওই সময় এই জার্নালিস্টদের রোলটা কি ছিল, এটা নিয়ে কোথায় কোথায় জার্নালিজমের ফেলিউর হয়েছে, সেটা নিয়ে আমরা UN এর কাছে একটা চিঠি দিব। আমরা চাবো যে তারা একটু এটা নিয়ে রিভিউ করতে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে অপপ্রচার চলছে। গ্রামীণ এমপ্লয়মেন্ট, গ্রামীণ ওয়ালেট বা কি জন্য বললেন ইউনিভার্সিটি, আপনি প্রত্যেকটা জিনিসে ইনভেস্টিগেট করেন যে এইখানে প্রফেসর ইউনূস বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স করেছেন কিনা। 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের ওইখানে, তারা তো অ্যাপ্রুভাল দেন নাই। তো
এখন এসে যদি 2024 সালের পরে এসে যদি উনি ম্যান পাওয়ারের গ্রামীণ এমপ্লয়মেন্ট যদি ম্যান পাওয়ারের যদি অ্যাপ্রুভাল পান, এটার মধ্যে অন্যায়টা কিসে? দেশের ইতিহাসে শেখ হাসিনা গুমের সূচনা করেছে জানিয়ে প্রেস সচিব বলেন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আমরা যেই ডিসিশনটা নিয়েছি এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, দু একজন ছোটখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। ভারতে বাংলাদেশের 7টি টিভি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক দাবি করে শফিকুল আলম বলেন, সত্য প্রচার না করে তামাশা বিক্রি করে তাদের টেলিভিশন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সরকারের মদতে আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটক চলছে বলে দাবি করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা আওয়ামী লীগে পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে আসছে তারা দলকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে। কার উদ্দেশ্যে বাস্তবায়নে সরকার মানবিক করিডোর দেওয়ার পায়তারা করছে এ প্রশ্ন রাখেন মির্জা আব্বাস। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সাবেক সংসদ সদস্য প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের সিনিয়র নেতারা। বলেন, পিন্টুর মতো হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের জনপ্রিয় দল বিএনপি। বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা না করলেও একটি অজনপ্রিয় দল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের লাগাতার আন্দোলনকে নাটক বলে আখ্যা দেন তিনি। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না, আরো জানে কি কি ঘটতেছে। নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? খুব চেষ্টা করতে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়, পুনর্বাসিত করতে চায়। যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করছে। প্রশাসনে বিএনপি সমর্থকদের নিধন করে আওয়ামী জামায়াতপন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। জনস্বার্থ বিরোধী মানবিক করিডোর দেওয়ার বিরুদ্ধে বিএনপি ছাড়া অন্য কেউ কথা বলছে না উল্লেখ করে মির্জা আব্বাস প্রশ্ন রাখেন, কার স্বার্থে এই করিডোর? এই সরকার, এই মুহূর্তে আমি এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার। অন্য কেউ কিন্তু এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না। কেন ভাই? কি কারণে? জামাত ইসলাম কথা বলে না কেন? অন্যান্য যে বিভিন্ন পীর সাহেবেরা আছেন, ওনারা কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান, এটা কেমন কথা হলো? অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আবেগ দিয়ে নয়, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হতে হবে। একটা দৃষ্টান্ত স্থাপন করেন, পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফিরে আসবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আজকের এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আলোচিত সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সুপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ। দেশে যে পরিবর্তন এসেছে তা আর হাজার বছরেও আসবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সুযোগ কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে হবে। সিভিল সার্জন সম্মেলনে তিনি বলেন, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনে কেবল মানসিকতার পরিবর্তন ঘটালে 25% উন্নয়ন সম্ভব। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। এমন কিছুর কথা দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো সিভিল সার্জন সম্মেলন।
রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, স্বাস্থ্য ব্যবস্থার চলমান বেহাল দশার মধ্যেও সেবার কাজ চালিয়ে যেতে হবে। মন মানসিকতা পরিবর্তন করে সিভিল সার্জনদের সেবা প্রদানের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা ইচ্ছেতে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছেতে ভালো করব, এর মধ্যেই করব। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরো নিয়োগ করা হবে, আরো পদ সৃষ্টি করা হবে, এগুলো পরে হোক, কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করব, অন্য কে কি করলো না করলো ওদিকে তাকাবো না, আমি আমারটা ঠিক মতো করবো। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে তা কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের পরিবর্তন করতে সিভিল সার্জনদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। সেই পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদকার, কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না। এবং আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ। পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে, এগুলো এইভাবে করেছে, আমরা এভাবে করছি। আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে, আমরা এভাবে করছি। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে, আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতা থেকে যাবে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 21 মে থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন দেওয়া হবে 31 মে টিকিট। অনলাইনে সকাল 8টা থেকে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের। এবার 5 জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে জানান সড়ক ও রেল উপদেষ্টা। তিনি জানান, সড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রথম ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক। ঢাকা ছাড়েন প্রায় 1.5 কোটি মানুষ। এবার ঈদেও 10 দিন ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। দেয়া হবে 31 মের টিকিট। 27 মে পর্যন্ত দেয়া হবে 6 জুনের টিকিট। এবারও সব টিকিট বিক্রি করা হবে অনলাইনে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের আর দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি করা হবে। প্রথমবারের মতো কোরবানির পশু পরিবহনে 3টি বিশেষ ট্রেন চলবে। রেলের জন্য 44টা কোচ অতিরিক্ত যুক্ত হবে, 5 জোড়া স্পেশাল ট্রেন চলবে এবং শুধুমাত্র কোরবানির পশু পরিবহনের জন্য 3টা ক্যাটেল স্পেশাল ট্রেন চালু হবে এবং এই ভিজিলেন্স টিম এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। সড়কপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা। জানান, মহাসড়কে কোনো পশুর হাট বসবে না। অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। নৌপথে বৈশাখী ঝড় মাথায় রেখে ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিলুপ্ত করা হলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার রাতে এই অধ্যাদেশ জারি করা হয়। এদিকে অধ্যাদেশ জারির ঘটনায় বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কার্যালয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের ঘোষণা এনবিআর কর্মকর্তা কর্মচারীদের।
সমাজ বদলানোর কাজ শুধু সরকারের একার নয়, দেশের জনগণকেও এ কাজে সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। রাজধানীতে 5 বীরাঙ্গনার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের যথাযথ মর্যাদা দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশের প্রত্যন্ত জেলাগুলো থেকে 5 বীরাঙ্গনাকে খুঁজে বের করে তাদের সম্মাননা জানালো স্বেচ্ছাসেবী সংগঠন চেষ্টা। এ সময় বীরাঙ্গনাদের হাতে নগদ অর্থ এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। আয়োজকরা বলেন, দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বীরাঙ্গনাদের খুঁজে বের করে তাদের সঠিক মর্যাদা দেওয়ার প্রয়াস অব্যাহত রাখবে চেষ্টা। আমাদের জীবনে কত কি না গেছে, কত অপরাধ আমরা করেছি, কত নির্যাতন পাকিস্তানিরা করেছে, আমরাও করেছি। আপনাদেরকে সমাজে মূল আসনে মূল স্রোতে না আনতে পারার অপরাধ আমরা করেছি, কিন্তু মনটা ভরে গেছে। মনে হয়েছে আজকের দিনটা যেন আমার কাছে একটা পবিত্র সন্ধ্যা। আমরা যেন এদের জন্য কাজ করতে পারি, এটা সত্যি ওনারাও বললেন, আমি নিজেও বলি, এই যে একটা মহৎ কাজ, এটা করলে এত শান্তি লাগে যে ওদের যে আমরা কোনো পুরস্কার চাই না, কোনো কিছুই চাই না, আমরা শুধু এই ওদের আনন্দের জন্য কাজ করতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দেয়া নতুন প্রজন্মের দায়িত্ব। একটা সমাজ গড়ে ওঠে, গভর্নমেন্ট থাকে, সরকার থাকে, রাষ্ট্র থাকে, তাদের দায়িত্বের মধ্যেই সমাজ পরিবর্তনের মূল দায়িত্ব তাদের। ৭১-এর ঘটনা একটা বলে আছে বটে, কিন্তু তার যে সুদূর প্রসারী প্রভাব, সেটা হচ্ছে যে আমাদের মানুষগুলোর ব্যক্তিত্বকে নতুন করে তৈরি করেছিল। চেষ্টার কর্মীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ পর্যন্ত 150 জন বীরাঙ্গনাকে খুঁজে সম্মাননা দিয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতকে পারমাণবিক অস্ত্রের ভয় দেখে ব্ল্যাকমেল করা যাবে না, এ ধরনের কোনো তৎপরতা আগামীতে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধকে কেন্দ্র করে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। ভারতের স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতে তিনি পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেন। নরেন্দ্র মোদী বলেন, একজন নারীর সিঁদুর মুছে ফেলার মূল্য কতটা চড়া হতে পারে তা সশস্ত্র বাহিনীর পদক্ষেপে নিশ্চিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানে অবস্থিত প্রত্যেক সন্ত্রাসী এটা জানে যে কেন ভারত দেশটির ভেতরে ঢুকে জঙ্গি আস্তানা ধ্বংস করে দিয়েছে। सेनाओं ने पाकिस्तान में आतंक के ठिकानों पर, उनके ट्रेनिंग सेंटर्स पर सटीक प्रहार किया। सपने में भी नहीं सोचा था कि भारत इतना बड़ा फैसला ले सकता है। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ান শন টিট। 2027 সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এ মাসের শেষের দিকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে 42 বছর বয়সী সাবেক অজি পেসারের। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলও কোচের অভিজ্ঞতা রয়েছে টেটের। অস্ট্রেলিয়ার হয়ে 2007 সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন সাবেক এই ফাস্ট বোলার। দেশের জার্সিতে 59টি ম্যাচ খেলেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। দল ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ। পুলিশের হাতে থাকছে না মারণাস্ত্র, স্বরাষ্ট্র উপদেষ্টা।
14 দলেরও নিবন্ধন বাতিল চাই এনসিপি। যারা আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্তের তাগিদ। সরকারের মদতে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক ফ্যাসিবাদী দলটির পুনর্বাসনের অভিযোগ বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগম গ্রেফতার, রিমান্ড চাইবে পুলিশ। এবং দেশ বদলের সুযোগ কাজে লাগিয়ে ভঙ্গুর স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে হবে, সিভিল সার্জন সম্মেলনে প্রধান উপদেষ্টা। মানসিকতার পরিবর্তন ঘটানোর তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।